শান্তিপুর প্রগতি কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকের ম্যাথমেটিক্স ক্লাসে প্রত্যেককে ওয়েলকাম। দেখো, আমরা ম্যাথমেটিক্স থেকে যে চ্যাপ্টার ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ নয়, শুধু টাইপ ওয়াইজ যে ক্লাস করছিলাম, সেখানে আমরা অনুপাতের অধ্যায়ের উপর ক্লাস করছিলাম এবং অলরেডি অনুপাত থেকে আমরা 4টে ক্লাস করেছি। আজকে আমাদের পার্ট 5 এর ক্লাস। আজকের এই পার্ট 5 এর ক্লাস অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ আজকের এই ক্লাসে আমরা অনুপাতের বিশেষ কতগুলো রুল শিখব, যার মাধ্যমে বেশিরভাগ চাকরির পরীক্ষায় কিন্তু এই রুলগুলোর মধ্যে একটা অঙ্ক অন্তত আসে, যে অঙ্কটা আজকে যে রুলগুলো শিখবো সেই রুলের মাধ্যমে সলভ করতে হতে পারে। ঠিক আছে, তো চলো দেখে নিই রুলগুলো কি এবং অঙ্কগুলো কি রয়েছে। দেখো, আজকের ক্লাসের একদম প্রথম যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, কোশ্চেন নাম্বার 1, যেখানে বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 19:24, যদি প্রত্যেকটি সংখ্যাকে 36 কমানো হয় তবে নতুন সংখ্যা অনুপাত হয় 3:4, তবে সংখ্যা দুটির যোগফল কত? ঠিক আছে, তো এই কোশ্চেনটা অনেকভাবে সমাধান করা যায়। তো প্রথম তোমাদের মাথায় কি আসবে অঙ্কগুলো সমাধানের ক্ষেত্রে, যে চাইছে সংখ্যা দুটোর যোগফল। তাহলে এখানে প্রথমে সংখ্যা দুটোর যে অনুপাত ছিল 19:24, তার যোগফল কত? দেখো, যোগ করলে 19 আর 24 যোগ করলে হয় 43। তাহলে বুঝতেই পারছো যে উত্তরটা হবে সাধারণত এই 43-এর গুণিতক কিছু উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা অপশন একটু চেক করব, যদি 43-এর গুণিতক একটাই থাকে তাহলে সেটাই উত্তর হওয়ার সবচেয়ে বেশি চান্স। দেখো, 43 দিয়ে প্রথম অপশন, এটাকে ভাগ যায় কিনা, লাস্টে 7 আছে মানে 3 নং 27, 9 দিয়ে গুণ করো, এটাকে 9 দিয়ে গুণ করলে 3 নং 27 7, হাতে 2, 3 4 নং 36 আর 2 38। ঠিক আছে, তার মানে এটা 43-এর গুণিতক, মানে এটা উত্তর হতে পারে। নেক্সট দেখো, লাস্টে 5 আছে মানে 3 5 দিয়ে গুণ, 3 5 15, 5 হাতে 1, 4 5 20 21 হবে না, 15 দিয়ে গুণ করলে 3 15 45 এর 5, হাতে 4 4 15 60, বেশি হয়ে যাচ্ছে, 15 না। 8 আছে মানে 3 6 18, 6 3 6 18, 4 6 24 25, হচ্ছে না। আর এটা তো আগে চেক করলাম, হবে না। ঠিক আছে, তাহলে অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার, এটা কারেক্ট অ্যান্সার। এইবার আমরা এটা একটা সুন্দর নিয়মের সাহায্যে করতে পারি। কি নিয়ম? যদি দেখো যে প্রত্যেকটি অনুপাত আছে, প্রত্যেকটি থেকে একই সংখ্যা সেম নাম্বার কমানো বা বাড়ানো হয়, তার ফলে নতুন অনুপাত এরকম তৈরি হয়, তখন তুমি ডাইরেক্ট উত্তর বের করা একটা ফর্মুলা আছে। কি? একবারে তুমি উত্তর বের করবে। মনে করো এটাকে আমরা মেথড 2 বলছি, অপশন টেস্ট মেথড 1 গেছে, মেথড 2 ডাইরেক্ট অ্যান্সার, যে সংখ্যা দুটোর যোগফল সাম ইকুয়াল টু ভাগের দাগ দেবে। ঠিক আছে, দিয়ে কি করবে, এই যে দুটো যোগফল কত হয়েছিল 43, সেই 43 লিখবে উপরে, যার মান বের করবে। যদি সংখ্যা দুটোর সমষ্টি বের করতে চাও তাহলে অনুপাত এর সমষ্টি লিখে শুরু করবে। যদি ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে চাও তাহলে এখানে ছোট সংখ্যার মান 19 19 লিখবে। যদি এখানে বৃহত্তম সংখ্যাটা বলতো তাহলে 24 দিয়ে শুরু করতাম। ঠিক আছে, এবার কি করবে, দেখবে এখানে কত কমানো বা বাড়ানো হয়েছে। এই যে আগের অনুপাতটা আর এই পরের অনুপাতের মধ্যে গ্যাপ, ডিফারেন্স কত, 36, তাহলে সেটা লিখবে। ঠিক আছে, গুণ সবসময় এই যে পরে যে নতুন অনুপাতটা তৈরি হবে তার মধ্যে গ্যাপ কত, 3 আর 4 এর গ্যাপ কত, 1, সেই 1 এখানে লিখবে গুণ আকারে। হলো, এটা ভাগের দাগের উপরে। পরপর স্টেপ গুলো ফলো করো। এবার নিচে কি করবে, এই যে প্রথম দুটো অনুপাত আর পরের অনুপাত, প্রথমের অনুপাত আর পরের অনুপাত, এদের মধ্যে কোনাকুনি গুণ, ক্রস মাল্টিপ্লাই। 4 19 76 হলো, 3 24 72। এবার এই 76 আর 72-এর মধ্যে ডিফারেন্স কত, 4। ঠিক আছে, কোনাকুনি গুণ করে সেই গুণফলগুলোর মধ্যে ডিফারেন্স যেটা হবে সেটা এই নিচে লিখে দেবে। ঠিক আছে, তাহলেই তোমার উত্তর হয়ে গেল। কাটাকাটি করো, দেখো 4 9 36, তাহলে কি হলো, 43 গুণ 9 গুণ 1, মানে এই যে প্রথমে যেটা করেছিলাম 387। এটা হয়ে গেল তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, স্টেপ গুলো ভালো করে বুঝে নিয়েছো। এই মেথডটা ভীষণ ভালো। এই মেথডটা কখন অ্যাপ্লাই করব না, যখন দেখবো যে প্রথমে একটা অনুপাত দেওয়া আছে, সেখান থেকে একই পরিমাণ দুটো অনুপাতের দুটো মান থেকেই একই সংখ্যা কমানো বা বাড়ানো হচ্ছে, তখন নতুন একটা অনুপাত তৈরি হচ্ছে, তখন এই মেথড অ্যাপ্লাই করলে আমরা খুব সহজেই উত্তর বের করতে পারবো। এছাড়া অপশন টেস্ট তো থাকছেই। ঠিক আছে, আরো এগুলো সমাধানের আরো 3 4টে মেথড আছে। ঠিক আছে,
সেগুলো আমি এটার মধ্যে শেখাচ্ছি না, পরবর্তী আরো অঙ্ক আসবে, ধীরে ধীরে শেখাবো, দেখতে থাকো। চলো আমরা আপাতত এটাকে দুটো মেথডেই করলাম। এটা এই অঙ্কটা টোটাল 5 থেকে 6টা মেথডে সলভ করা যায়, আলোচনা করছি না এখানে। চলো নেক্সট কোশ্চেন চলো। আচ্ছা দেখো, এই যে পরের কোশ্চেনটা, দুটো সংখ্যার অনুপাত এত, প্রতিটি থেকে 5 বিয়োগ করা হয়েছে, তার ফলে নতুন অনুপাত হয়েছে এত। ঠিক আছে, এইবার এই যে মেথডটা শেখালাম না, দেখো এইবার এই অঙ্কটায় আগের অঙ্কটার মতোই, কিন্তু এখানে অপশনগুলো মাইনাসেও আছে। মাইনাসে যখন থাকবে তখন কিন্তু একটু সাবধানে অঙ্কটা করতে হবে। তখন কি করতে হবে দেখো, 7:9, 5 বিয়োগ করার ফলে কি হয়েছে 4:5। দেখো এটা এখানে আরেকটা মেথড শেখাই তোমাদের, একটা মেথড শেখাই। 7:9 ছিল, ঠিক আছে, 5 বিয়োগ করার ফলে হয়েছে কত 4:5। এখন দেখো 7 থেকে কমে 4 হয়েছে মানে কত গ্যাপ, 3 গ্যাপ। 9 থেকে 5 হয়েছে মানে কত গ্যাপ, 4 গ্যাপ। ঠিক আছে, 9 থেকে 5 বাদ দিলে 4 হয়, আর এদিকে 7 থেকে 3 বাদ দিলে 4 বাদ দিলে 3 হয়। তাহলে দুটোর গ্যাপ তো সেম না, কিন্তু এখানে বলেছিল দুটো থেকেই 5 কমানো হয়েছে, তাহলে গ্যাপটা তো সেম হওয়ার কথা ছিল, সেম নেই। তাহলে এই সেমটা করতে হলে তোমাকে কি করতে হবে, এটাকে একটু চেঞ্জ করতে হবে রেশিওটাকে। কিরকম ভাবে দেখো, এখানে এই দুটোর মধ্যে গ্যাপ কত, 4 আর 5 এর গ্যাপ হচ্ছে 1। এই 7 আর 9 এর মধ্যে গ্যাপ কত 2। হ্যাঁ, বোঝা গেল। এবার এই 1 দিয়ে তুমি কি করবে, এটাকে গুণ করবে, এই 1 দিয়ে এটাকে গুণ করবে, আর এই 2 দিয়ে নিচের অনুপাতটাকে, এটাকেও গুণ এটাকেও গুণ। তাহলে যে নতুন অনুপাত তৈরি হবে সেটা দেখে নি। এবার কি, 1 দিয়ে এটাকে গুণ করলে 7:9 এটাই থাকছে, 2 দিয়ে নিচের অনুপাতকে গুণ করলে 4 দুগুণ 8 আর 5 দুগুণ 10, 8 আর 10। এইবার দেখো একটা কমন সেন্স দেখো, 7:9 ছিল, প্রত্যেকটা থেকে 5 বিয়োগ করার ফলে নতুন অনুপাতগুলো এর থেকে বড় হয়ে গেছে। ঠিক আছে, যদি এরকম বড় হয়ে যায় তাহলে বাস্তবে এর থেকে যখন কমাবো এটার থেকে তো ছোট সংখ্যা আসবে, কিন্তু এখানে বেশি এসেছে, তাহলে এটার উত্তর নেগেটিভে আসবে। ঠিক আছে, নেগেটিভে আসবে, মাইনাস আসবে, অর্থাৎ মাইনাস এটা বা এটার মধ্যে উত্তর, এই দুটো উত্তর না। ঠিক আছে, কিরকম ভাবে এবার দেখো করবো, 7 থেকে 8 কত গ্যাপ, 1 গ্যাপ। 9 থেকে 10 কত গ্যাপ, 1 গ্যাপ। ঠিক আছে, তাহলে এই 1 এর মানই হচ্ছে, এই যে 5 কমানো হচ্ছে নেগেটিভে, যেহেতু 1 এর মান হচ্ছে -5, 1 এর মান হচ্ছে -5। ঠিক আছে, 1 ইউনিটের ভ্যালু কত, -5। আমরা দেখতে পাচ্ছি 1 গ্যাপ, কিন্তু প্রশ্নে বলেছে 5 কমানো হয়েছে, যেহেতু এটার থেকে এই রেশিওটা বড় হয়ে গেছে, তার জন্য কি করতে হবে, এখানে নেগেটিভে আসলো, 1 এর মান -5। ঠিক আছে, তাহলে 1 এর মান যদি -5 হয়, এখানে কি চাইছে, বৃহত্তম সংখ্যাটি কত, বৃহত্তম। তাহলে তোমার মনে হতে পারে বৃহত্তম সংখ্যাটা বের করার জন্য একে গুণ করতে হবে। দেখো যেহেতু নেগেটিভ এসছে, খুব সাবধানে অঙ্ক করতে হবে। মাইনাস একে যদি আমরা 9 কে -5 দিয়ে গুণ করি তাহলে এটা হবে -45। 7 কে যদি আমরা -5 দিয়ে গুণ করি তাহলে এটা আসবে -35। এখন এই -35 আর এই -45 এর মধ্যে বৃহত্তম কোনটা, অবশ্যই বৃহত্তম কিন্তু এটা। মাইনাস দিয়ে যত ছোট সংখ্যা হবে অ্যাকচুয়ালি সেটার ভ্যালুই তত বেশি, তার মানে উত্তরটা আমাদের অপশন বি, অপশন বি, এটা -35, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? দেখো -35 মানে একজন 35 টাকা দেনা, মাইনাস মানে দেনার চিহ্ন, 35 টাকা দেনা আর 45 টাকা দেনা, তাহলে দুজন এর মধ্যে কে বেশি বড় লোক, যে 35 টাকা দেনা আছে তুলনামূলকভাবে সে বেশি একটু বড় লোক, আর -45 মানে একজন 45 টাকা দেনা, এর থেকে ও গরিব লোক, তাহলে এই দুটোর মধ্যে বড় কে, -35। ঠিক আছে, এবার এটাকে তুমি এরকম মেথডেও করতে পারতে, আরো অনেক মেথড, এটাকে আরো অনেক মেথড আছে, বললাম সব যদি মেথড দেখা যায় 5টা 6টা করে মেথড হবে, দরকার নেই। বেসিক মেথডে তুমি যদি করতে, বেসিক মেথড দেখো, এটা যদি বেসিকে করতে, এটা বেসিকটা শিখিয়ে দিই। কি ছিল, 7 ছিল, তাহলে এটাকে আমরা 7x ধরবো, আর আরেকটাকে কত ধরবো, 9x। 7x আর 9x। এবার এর থেকেও কি করেছে, 5 বিয়োগ করেছে, এর থেকেও 5 বিয়োগ করার ফলে নতুন অনুপাত হয়ে গেছে 4:5, মানে 4/5। ক্রস মাল্টিপ্লাই করলে দেখো এটা হচ্ছে 4 9 36x -20 ইকুয়াল টু, এটা হচ্ছে 35x -25। ঠিক আছে, 35x মাইনাস কত, 25। এইবার লক্ষ্য করো, একদিকে নিয়ে আসলে 36 থেকে 35 বাদ দিলে x ইকুয়াল টু, এই -20 ওপাশে গেলে কি হবে, -25 + 20, তার মানে x এর ভ্যালু আসছে, -5। x এর ভ্যালু যে -5 আসছে, এখানেও আমরা একের ভ্যালু -5 পেয়েছিলাম, সেখান থেকে আমরা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়েছি। ঠিক আছে, তো সাবধানে করবে, এই ধরনের অঙ্কে সাধারণত মাইনাস দিয়ে অপশন থাকে না,
মাইনাস দিয়ে আছে মানে তোমাকে সাবধানে অঙ্কটা করতে হবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। এবার 3 নম্বর কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত 7:11, যদি প্রত্যেকটি সংখ্যাকে 6 বৃদ্ধি করা হয় তবে সংখ্যাগুলোর নতুন অনুপাত হয় এত, তবে বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যাটা অবশ্যই 11 বা 11-র মাল্টিপল হবে, 11-র মাল্টিপল এই তিনটে আছে, এটা নেই মানে এর মধ্যে হতে পারে, ঠিক আছে? কি করব, ডাইরেক্ট উত্তর, বৃহত্তম সংখ্যা ইকুয়াল টু ভাগের দাগ দেব, ভাগের দাগে যে দুটোকেই একই করে বৃদ্ধি করা হয়েছে, সেম বৃদ্ধি করলেই আমরা যে টেকনিকটা 1 নম্বর অঙ্কে শিখেছি মেথড 2 তে সেটা অ্যাপ্লাই করব। কি হবে, বৃহত্তম সংখ্যাটা তার মানে এটা 11 গুণিতক, তার মানে 11 গুণ কত বৃদ্ধি করা হয়েছে 6 গুণ এই পরে যে নতুন অনুপাতটা তৈরি হয়েছে দেখো এটা, এর মধ্যে ডিফারেন্স কত 2, তাহলে সেটা হয়েছে। এইবার কি করবে দেখো, এই যে 7:11 আর পরে হয়েছিল কত 5:7, এবার এটা কোনাকুনি গুণ, 7 7 49 আর এদিকে 5 11 55, এই 49 আর 55 মধ্যে গ্যাপ কত 6, ঠিক আছে? সেই 6 নিচে লিখবে, হলো? এবার এই 6 6 কেটে দাও, 11 2 22 তোমার কারেক্ট অ্যান্সার, অপশন বি এখানে রাইট অ্যান্সার, হলো? ঠিক আছে, এই মেথডে খুব ফাস্ট করে ফেলতে পারবে। চলো পরের কোশ্চেন দেখো, 3:5 ছিল, 10 যোগ করা হয়েছে, প্রত্যেকটির সঙ্গে 10 যোগ করা হয়েছে, এত হয়েছে, তবে সংখ্যা দুটি সমষ্টি কত? সমষ্টি মানে 3 আর 5 যোগ করলে কত 8। একটু অপশন টেস্ট খেয়াল করো, 8 বা 8-এর গুণিতক একটাই আছে, 8 বা 8-এর গুণিতক মানে এটা রাইট অ্যান্সার, ঠিক আছে? কিন্তু অপশন টেস্টে অনেক সময় ভুল হওয়ার চান্স থাকে। কি হয়, সব সময় যে 8-এর এরকম পূর্ণ সংখ্যক গুণিতক হবে এরকম ব্যাপার না, 8-এর 1.5 গুণ, 8-এর 2.5 গুণ এরকম তো হতে পারে, অর্থাৎ উত্তরটা 8-এর 1.5 গুণ মানে 12 বা 8-এর 2.5 গুণ মানে কি 20 এরকম হতে পারে, বা 8-এর 3 হতে পারে, মানে এক্স এর মান এখান থেকে ভগ্নাংশ বেরোতে পারে, ভগ্নাংশ 8-এর ভগ্নাংশ গুণিতক হতে পারে। সুতরাং একটু চেক করি আমরা আমাদের যে মেথড শিখেছি সেই মেথডে কি বের করতে হবে, তবে সংখ্যা দুটি সমষ্টি মানে সমষ্টি কত 8, তাহলে 8-এর গুণিতক 8 গুণ দেখো এখানে কত যোগ করা হয়েছে 10, সরি 10, 8 গুণ 10 গুণ পরের অনুপাতটার মধ্যে গ্যাপ কত, দ্বিতীয় লাস্টের অনুপাতটার গ্যাপ 2, সেই 2 হলো। এবার ডিভাইডেড বাই নিচে কি হয়, ক্রস মাল্টিপ্লাই, 3 7 21 আর এদিকে দেখো 5 5 25, 21 আর 25 এর মধ্যে গ্যাপ কত 4, এই 4 নিচে লিখে দাও, হলো? এবার 4 দিয়ে 8 কে কাটো 2, দেখো 10 2 20, 20 2 40 তোমার ফাইনালি অ্যান্সার, এটা রাইট অ্যান্সার, ঠিক আছে? বুঝতে পেরেছো, মুখস্থ হয়ে যাবে নিয়মগুলো। চলো পরের অঙ্কটা দেখো, এতক্ষণ 4 নম্বর কমপ্লিট হলো, 5 নম্বর দেখো কি বলছে, বিকাশ ও বিনয়ের মাসিক আয়ের অনুপাত 4:3, তাদের মাসিক খরচের অনুপাত দিয়েছে, যদি বিকাশ এত টাকা এবং এত টাকা বিনয় সঞ্চয় করে তবে বিকাশের আয় কত। এইবার দেখো দুটোকেই তো সেম হারে কমানো বা বাড়ানো হয়নি, তাহলে ওই মেথড আর হবে না, ঠিক আছে? এবং এখানে চাইছে আমার কার বিকাশের আয়ের অনুপাত কত ছিল 4, বিকাশ মানে 4 ইউনিট, তাহলে 4-এর গুণিতক এখানে সবই প্রায় 4-এর গুণিতক আছে, তাহলে অপশন টেস্টে হবে না। তাহলে এটা আমরা কি করব, এটা ভালো মেথড আছে, শুকিয়ে রাখো। ভালো মেথডটা কি, প্রথমে ছিল 4:3, পরে কি করেছে, এটা আয়ের অনুপাত মানে ইনকামের রেশিও, আর এক্সপেন্ডিচার মাসিক খরচ এক্সপেন্ডিচারের রেশিও হচ্ছে কত 2:1, ঠিক আছে? প্রত্যেকে কি করে, এ সঞ্চয় করে 5,000 টাকা প্লাস 5,000 টাকা সঞ্চয়, এর সঞ্চয় হচ্ছে প্লাস 6,000 টাকা, এখানে লিখবে। যখন এরকম আলাদা আলাদা গ্যাপ বা আলাদা আলাদা এরকম সঞ্চয়ের কথা বলবে তখন এই মেথডটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? কি মেথড, তোমার মেথড হচ্ছে ডাবল ক্রস মেথড, অর্থাৎ এরকম কোনাকুনি গুণ, ডাবল ক্রস মেথড। ভালো করে খেয়াল করো, প্রথমে এই অনুপাতগুলোর মধ্যে গুণ করবে, 3 2 6, কোনাকুনি গুণ, 4 অক্ষে 4, 6 আর 4 এর ডিফারেন্স কত, 3 2 6 আর 4 অক্ষে 4, মানে এখানে 6 আর এখানে 4, এই 6 আর 4 এর গ্যাপ কত, 6 আর 4 এর গ্যাপ 2, তাহলে তুমি এখানে লিখবে 2 ইউনিট ইকুয়াল টু 2 ইউনিটের ভ্যালু কোথায় পাবে, ভ্যালু এই যে আরেকটা কোনাকুনি গুণ, দেখো 6 2 12,000 আর এদিকে 5 অক্ষে 5,000, 12,000 আর 5,000 দুটোই প্লাস আছে, একই সাইন থাকলে এই দুটোর মধ্যে গ্যাপ, যদি আলাদা সাইন থাকে তাহলে যোগ করতে হবে। তাহলে 6 2 12,000, 5 অক্ষে 5,000, 12,000 থেকে 5,000 বাদ দিলে কত হয় 7,000, তাহলে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 7,000। 2 ইউনিটের ভ্যালু যদি 7,000 হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 3,500, কিন্তু চাইছে কত বিকাশের আয় মানে ছিল 4 ইউনিট। দেখো 2 ইউনিটের ভ্যালু যদি 7,000 হয় তাহলে 4 ইউনিটের ভ্যালু এর ডবল হবে 14,000, উত্তর হয়ে গেল 14,000।
1 ইউনিটের ভ্যালু দরকার নেই আমার, যেহেতু 4 ইউনিটের ভ্যালু চাইছে, ডবল করে দিলেই হবে। বা ঐকিক নিয়মে 1 ইউনিটের ভ্যালু কত, 4 ইউনিটের ভ্যালু কত, এভাবে গেলেও হবে। ঠিক আছে, তাহলে এই যে ডাবল ক্রস মেথড যেটা করলাম, এটা খুব ভালো মেথড। এটা খেয়াল রাখবে, অনুপাতের অনেক অঙ্কের মধ্যেই এই অঙ্ক কাজে লাগে। কখন এটা করব, যখন এরকম প্রথমে একটা অনুপাত, পরে একটা অনুপাত, এবং এদের মধ্যে যে গ্যাপ সেটা আলাদা 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 আলাদা। ঠিক আছে, তখন এই মেথডটা অ্যাপ্লাই করবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার এই যে ইনকাম থেকে এক্সপেন্ডিচার, এটা মাইনাস করলেই সেভিংস হয়, সেভিংস হয়। বা এইখান থেকে এইটুকুর গ্যাপ, এখান থেকে এইটুকুর গ্যাপ 5,000, এখান থেকে এইটুকুর গ্যাপ 6,000, এই আলাদা আলাদা গ্যাপ যখন, তখন এই মেথড মাথায় রাখবে। এটা ডাবল ক্রস মেথড, ভালোভাবে মনে রাখবে এটা কখন অ্যাপ্লাই করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার অনুপাত এত যদি প্রত্যেকটি থেকে 5 বিয়োগ, প্রত্যেকটি থেকে বলেছে, ঝামেলা শেষ। এবং নেগেটিভে কোনো উত্তর নেই, তাহলে আমরা ডাইরেক্ট উত্তর হয়। আমাকে কি চাইছে, বৃহত্তম সংখ্যা মানে 5-এর গুণিতক, সবই আছে 5-এর গুণিতক, তাহলে অপশন টেস্টে হবে না। তাহলে আমরা যে মেথড শিখেছিলাম প্রথম দিকে, 5 গুণ বৃহত্তম সংখ্যা চাইছে মানে 5-এর গুণিতক, তাহলে 5 গুণ কি, প্রত্যেকটিতে কত বিয়োগ, 5 বিয়োগ, তাহলে 5 গুণ 5 গুণ নতুন যে অনুপাতটা হয়েছিল তার ডিফারেন্স কত, 1, 3 আর 4 এর গ্যাপ 1। এবার কোনাকুনি গুণ, 3 দিয়ে 5 কে গুণ, 4 দিয়ে 4 কে গুণ, মানে 16 আর 15 গ্যাপ কত, 1। 16 আর 15 গ্যাপ কত, 1। তাহলে কাটাকাটি করলে উত্তর আসছে 25 অপশন এ রাইট অ্যান্সার। ঠিক আছে, 25। এই যে 3:4 এখানে লিখে নাও, দরকার হলে 3:4। দেখো এটা কোনাকুনি গুণ করলে 4 এর 16 আর 3 5 15। ঠিক আছে, 16 আর 15 গ্যাপ কত, 1। এই যে নিচে, আর উপরে হচ্ছে 5 গুণ 5 গুণ, এই যে এখান থেকে এই পরের গ্যাপ তো 1, বুঝতে পেরেছো, সেই একটা। এই নিয়ম তো আগে শিখিয়েছি, তাই না? চলো দেখো পরের কোশ্চেন। চয়ন এবং রজতের আয়ের অনুপাত এত, তাদের প্রত্যেকের আয় 3,000 টাকা করে বৃদ্ধি পেয়েছে। প্রত্যেকের আয় মানে দুটোকেই 3,000, তাহলে ওই মেথড হবে। প্রত্যেকের আয় যেহেতু কমেছে, তাহলে আমরা ভাগ দিলাম, ভাগের দাগ দিলাম। কাটটা চাইছে, তবে চয়নের আয়, চয়ন মানে প্রথমটা, মানে 5 ইউনিট, 5-এর গুণিতক, সবই 5-এর গুণিতক, অপশন টেস্টে হবে না। তাহলে কি লিখবো, 5 গুণ কত টাকা করে বৃদ্ধি পেয়েছে, 3,000 টাকা, 3,000 গুণ পরে যে নতুন অনুপাত হয়েছে সেখানে গ্যাপ কত, 1, তাহলে সেটা উপরে 1 গুণ। এবার কোনাকুনি গুণ করো, প্রথমে ছিল 5:4, এর উপর লিখে দাও 5:4। এবার কোনাকুনি গুণ 25, আর এদিকে 4 ছক 24, এদের মধ্যে গ্যাপ কত, 1, নিচে লেখো 1, এই 1 কেটে গেল, 3 5 15,000। অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার, অপশন এ রাইট অ্যান্সার হচ্ছে। চলো দেখো কত শর্টে হয়ে যাচ্ছে অঙ্কগুলো। 4 বছর আগে বিকাশ ও রাহুলের বয়সের অনুপাত ছিল এত, 6 বছর পরে তাদের বয়সের অনুপাত এত, তাহলে বর্তমানে রাহুলের বয়স কত? দেখো দুজনেরই 4 বছর আগের একটা বয়স আর 6 বছর পরে, এই 4 বছর আগে আর 6 বছর পরে এইটুকুর মধ্যে গ্যাপ হচ্ছে 10 বছর। 10, 6 আর 4 10, আগে পরে হলে মাইনাস করতে হয়, মানে বর্তমান প্রেজেন্ট এর আগে আর পরে দেওয়া আছে, তাহলে যোগ করতে হয় গ্যাপটা। তাহলে এখানে বোঝা যাচ্ছে প্রত্যেকেরই বয়স, রাহুল এবং এর প্রত্যেকেরই বয়স 10 বছর করে বেড়েছে, 10 বছর বেড়েছে। তার মানে গ্যাপটা দুজনেরই 10। দুজনের যদি সেম গ্যাপ থাকে, তাহলে প্রথম অঙ্কে যে রুল শিখেছি আমরা, সেটা ডাইরেক্ট উত্তর কি করব, কার বয়স বের করতে বলেছে, রাহুলের বয়স। দেখো রাহুলের কখনকার বয়স, বর্তমান, কিন্তু বর্তমান তো কোনো অনুপাতের হিসাব নেই এখানে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 4 বছর আগে রাহুল কোনটা, দেখো রাহুল হচ্ছে দ্বিতীয়টা, এই 5 ইউনিটের ভ্যালু বের করব 4 বছর আগে। তাহলে যেটা বেরোবে সেটা হচ্ছে 4 বছর আগেকার হিসাব বেরোবে, তার রাহুলের বয়স কত বেরোবে, 5 গুণ কত গ্যাপ ছিল, 10 গুণ পরে যে অনুপাতটা তৈরি হয়েছে সেখানে কত গ্যাপ, 1। কোনাকুনি গুণ করো, 4 5 20, আর এতে 3 5 15, 20 আর 15 গ্যাপ কত, 5। ঠিক আছে, তাহলে এই 5 5 কেটে দাও, কত, 10 বছর। 4 বছর আগে ছিল রাহুলের বয়স 10 বছর, তাহলে বর্তমানে মানে প্রেজেন্ট কি হবে, আরো 4 বাড়বে, তাহলে 10 প্লাস 4 মানে 14 বছর। রাহুলের বর্তমান বয়স কত, প্রেজেন্ট, পি মানে প্রেজেন্ট, রাহুলের প্রেজেন্ট বয়স হচ্ছে 10-এর থেকে আর 4 বেশি। ঠিক আছে, 14 বছর, অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই রুল দিয়ে দেখো বয়স সংক্রান্ত যত অঙ্ক আছে সব এই রুল, একটা রুল দিয়ে হয়ে যাবে। যে রুলটা শিখেছো বয়স সংক্রান্ত প্রায় 70 থেকে 80% অঙ্ক এই রুলে হয়ে যায়। কিছু গড়ের অঙ্ক টঙ্ক থাকে সেগুলো তো হবে না, এরকম অনুপাতের যে অঙ্কগুলো আছে বয়স সংক্রান্ত সব এই রুলে হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই।
10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল। দেখো এখানে ঘটনা কি আছে, 10 বছর আগে, তাহলে -10। তখন কি ছিল, ফাদার আর সন এদের মধ্যে একটা রেশিওর হিসাব দেওয়া আছে, কি পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল, তার মানে পুত্র যদি 1 হয় পিতা ছিল 3, 3:1। এবার 10 বছর পরে, এটা 10 বছর পরে আর এটা ছিল 10 বছর আগে, তাহলে -10। কি হয়েছে, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, দ্বিগুণ মানে A1 হলে এ হয়েছে 2। এবার এই গ্যাপটা কত দেখো, 10 বছর আগে আর 10 বছর পরে, 10 বছর আগের এটা আর এটা 10 বছর পরে, তাহলে এটা যেহেতু 10 বছর পরে, ঠিক আছে, এই অনুপাতটা, তাহলে এই মাঝখানের গ্যাপটা হচ্ছে 10 আর 10 20 বছর, 20 বছর 20 ইয়ার্স, ঠিক আছে। তাহলে যেহেতু গ্যাপটা দুজনেরই সেম, দুজনেরই বয়স একই 20 বছর করে বেড়েছে, তাহলে আমরা ডাইরেক্ট উত্তর বের করতে পারবো। ডাইরেক্ট উত্তর, কার বয়স বের করতে চাইছে, আচ্ছা পিতা পুত্রের বয়সের অনুপাত চাইছে, তাহলে একেবারে ডাইরেক্ট বেরোবে না, আমরা পিতার বয়সও বের করবো, পুত্র বয়সও বের করবো, তার রেশিও বের করবো, এবং কখনকার দেখো বর্তমান, কিন্তু এখানে একটা রেশিও কিন্তু বর্তমানের নেই, একটা 10 বছর আগের আছে, একটা 10 বছর পরে আছে। তাহলে আমরা 10 বছর আগেরটা আগে করি, 10 বছর আগে আমরা ফাদারেরটাই করি, ধরো ফাদার, বা এই একেরটা করলে সুবিধা হবে, হ্যাঁ একের বয়স এক ইউনিটটা বের করি, তার মানে এটা সনের বয়স, 10 বছর আগে পুত্রের বয়স কত ছিল, ভাগের দাগ দাও, 1 গুণ, একের গুণিতক 1 গুণ কত বছরের গ্যাপ, 20 বছরের গ্যাপ, তাহলে 20 গুণ, এখানে এই গ্যাপটা কত, 2 আর 1-এর গ্যাপ কত, 1, ঠিক আছে। এবার নিচে কি হবে, কোনাকুনি গুণ, 3 অক্ষে 3 আর 2 অক্ষে 2, 3 অক্ষে 3 আর 2 অক্ষে 2, এর ডিফারেন্স কত, 1, কেটে দাও, তাহলে কত বেরোচ্ছে, 20। তাহলে কি বেরোলো, এই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 20, আর এই 3 ইউনিটের ভ্যালু তাহলে কি হবে, 1 ইউনিটের ভ্যালু যদি 20 হয়, অর্থাৎ পুত্রের বয়স 20 ছিল, আর পিতার বয়স কত হবে, 3×20 60 বছর, কখন, 10 বছর আগে। তাহলে 10 বছর আগের হিসাব পেয়ে গেলাম, পিতার বয়স ছিল 60, পুত্রের বয়স ছিল 20, কিন্তু চাইছে কি আমার বর্তমানে পিতা ও পুত্র, তাহলে বর্তমানে পিতা হয়ে যাবে, দেখো 10 বছর আগে যদি 60 হয়, তাহলে বর্তমানে পিতা হবে 60-এর সঙ্গে আর 10 বাড়বে, 10 বছর আগের থেকে বর্তমানে আসলে 10 বাড়বে, তাহলে 60 + 10 70, পিতার বয়স হবে 70, ইস্টু পুত্র কত হবে, 10 বছর আগে পুত্রের ছিল 20 বছর, 10 বছর আগে পুত্রের বয়স ছিল 20, তাহলে বর্তমানে আর 10 বেড়েছে, মানে 20 + 10, 20 + 10 মানে 30, তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে গেল, ফাইনালি 7:3 হচ্ছে এই পিতা আর পুত্রের বয়সের রেশিও, কখন, প্রেজেন্ট, বর্তমানে 7:3। অপশনে তাকাও, অপশন এ 7:3, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। কত ফাস্ট হয়ে যাচ্ছে অঙ্কগুলো, তুমি শিখে নিলে মাত্র 10 সেকেন্ডের মধ্যে এই ধরনের অঙ্ক করে ফেলতে পারবে, ঠিক আছে, কিন্তু টেকনিক গুলো মুখস্থ হয়ে যেতে হবে। এগুলো মুখস্থ বিদ্যা কিছু না, আমরা যে ডিটেলসে করি না, ডিটেলসে যদি বেসিক নিয়মে করতাম, সেই এক্স ধরে, তারই যে সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে এখানে, সেখানে এই এক্স ধরে করলে যা হতো, এখানে সেই একই ঘটনা ঘটেছে, কিন্তু ছবির আকারে আমরা করছি, দেখে মনে হচ্ছে মুখস্থ বিদ্যা, আসলে মুখস্থ বিদ্যা নয়, ঠিক আছে। চলো, 60 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত, দেখো 10-এরটা আবার মিশ্রণের অঙ্ক দিয়েছে, অনুপাত তো নির্দিষ্ট অর্থে সব অধ্যায়ে অনুপাতের হেল্প লাগে, ঠিক আছে। তাহলে কি বলেছে এখানে, 60 লিটার টোটাল মিশ্রণ, এর মধ্যে কি আছে দেখো, দুধ মানে মিল্ক আছে, ইস্টু ওয়াটার আছে, তাই না, কি অনুপাতে, 2:1 অনুপাতে, তাহলে বুঝতেই পারছো 60 লিটারের মধ্যে 2:3 অনুপাতে যদি ভাগ হয়, তাহলে 2 আর 1-এ 3-এর মান 60, 1-এর মান 20, তার মানে এটা ছিল 20 লিটার, আর এটা ছিল 20 × 40 লিটার, এটা ছিল প্রথমে। এবার ওই মিশ্রণের কত লিটার জল যোগ করলে, কি যোগ করা হয়েছে, ওয়াটার, জল, এটা কিন্তু অ্যাড করা হয়েছে, সরি এটা কত লিটার অ্যাড করা হয়েছে জানি না, এটা এক্স লিটার অ্যাড করা হয়েছে ধরে নিলাম, কত লিটার অ্যাড করেছে জানি না, এটার ভ্যালু আমাকে বের করতে হবে, তাই না। এবার আমরা এতক্ষণ কি শিখেছিলাম, হয় দুটোকেই এত পরিমাণে এক কমাতে হবে, না দুটোকেই বাড়াতে হবে, সেরকম অঙ্ক শিখেছিলাম, কিন্তু এবার দেখো একটাকে বাড়িয়েছে আর একটা কিন্তু বাড়ায়নি, তাহলে এটার ক্ষেত্রে আবার আলাদা রুল, এই একটাকে বাড়াবে কমাবে আর একটাকে ফিক্সড রাখবে, সেই ক্ষেত্রে কিভাবে করবো ভালো করে খেয়াল করো, নতুন অনুপাত কত হয়েছে, 1:2, 1:2, তাহলে ভালো করে খেয়াল করো, এখানে যেহেতু ওয়াটারটা অ্যাড করা হয়েছে, মিল্ক তো অ্যাড করা হয়নি, তাহলে মিল্ক যেহেতু ফিক্সড রয়েছে, তাহলে অনুপাতটা প্রথমে ছিল 2, পরেও 2 হওয়ার কথা, কিন্তু এখানে 2 নেই, তারা এটা ভুল দিয়েছে, যেহেতু মিল্কটা ফিক্সড, এই অঙ্কের ক্ষেত্রে যেটা ফিক্সড সেটাকে টার্গেট করতে হবে, যেটা স্থির রয়েছে, দুধের পরিমাণ স্থির রয়েছে, তাহলে আগে 2 ছিল, এটাও 2 হওয়ার কথা, কিন্তু 2 হয়নি, তাহলে আমাদের কাজ এটাকে 2 বানাতে হবে, তাহলে কত দিয়ে গুণ করলে 2 হবে, দেখো এটাকে 2 দিয়ে, এটাকেও 2 দিয়ে, 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 2:, এটা 4, তার মানে ওরা যে 1:2 অনুপাতটা দিয়েছিল ভুলভাল অনুপাত, ঠিক না, কারণ বাস্তবে
বলছে 2 ছিল দুধ, তাহলে 2 থাকতে হবে, কি 2 ছিল না বলে এটা ভুল ছিল, এটাকে আমরা কারেকশন করে নিলাম, দিয়ে কত হলো 2:4। তাহলে এইবার দেখো আগেও 2 ছিল, এখনো 2 হয়ে গেল। তাহলে এবার বেড়েছে কি, ওয়াটার দেখো 1 থেকে কত হয়েছে 4, তাহলে কত ইউনিট বেড়েছে, 3 ইউনিট, 3 ইউনিট বেড়েছে। আর আমরা দেখেছিলাম 1 ইউনিটের ভ্যালু ছিল 20 লিটার, 1 ইউনিটের ভ্যালু যদি 20 লিটার হয় তাহলে 3 ইউনিট বেড়েছে, 3 ইউনিট মানে কত, 3 গুণ 20 মানে 60 লিটার, 60 লিটার। তাহলে কতটা এই জল যোগ করা হয়েছিল, এই এক্স এর ভ্যালু যেটা বলছিলাম সেটা 60 লিটার, সেটাই আমাকে চাইছে যে ওই কত লিটার জল মেশালে, তাহলে অবশ্যই উত্তর অপশন ডি 60 লিটার জল মেশাতে হবে। বোঝা গেছে? এই টাইপটাও ভালো করে খেয়াল রাখো যে যখন একটা চেঞ্জ হচ্ছে আর একটা চেঞ্জ হচ্ছে না, তখন আমরা কিভাবে করলাম, যেটা ফিক্সড সেটার উপর টার্গেট করলাম, সেটাকে ইকুয়াল করতে গিয়ে অন্যটা কম বেড়ে গেল, কতটা বাড়লো সেটা তত ইউনিটের ভ্যালু বের করলাম, উত্তর হয়ে গেল। ঠিক আছে? মিশ্রণের অধ্যায় ভীষণ কাজে লাগবে এই যে ট্রিক্সটা শিখলাম এটা। হয়েছে? চলো নেক্সট। দুটি সংখ্যার অনুপাত এত, প্রত্যেকটি যদি ছোট সংখ্যাটির সঙ্গে যদি ছোট প্রত্যেকটি বলে নিয়ে ছোট সংখ্যাটির সঙ্গে, তাহলে আমাদের 17 কত 28 ছিল, এর মধ্যে ছোটটা হচ্ছে 17, এর সঙ্গে কি করা হয়েছে, এর সঙ্গে 6 অ্যাড করা হয়েছে, 6 অ্যাড করা হয়েছে, কিন্তু একে কোনো চেঞ্জ করা হয়নি। না করার ফলে নতুন অনুপাত হচ্ছে 13 কত 20, 13:20। এইবার দেখো এটা তো যোগ করা হয়েছে, এটা তো ফিক্সড, তাহলে এটা যদি ফিক্সড হয় তাহলে 28, এটাও 28 হওয়ার কথা ছিল, হয়নি। তাহলে এই দুটোকে আমাকে হয় দুটোকেই 28 বানাতে হবে, নাহলে দুটোকেই অন্য কোনো সংখ্যা সেম বানাতে হবে, দুটোকেই সেম বানাতে হবে। তাহলে দুটোকে সেম বানাতে গেলে কি দিয়ে গুণ করবো, দেখো 28 আর 7 এর মধ্যে কমন কি আছে, দুটোর মধ্যে কমন আছে 4, 28 আর 7 দুটোকেই, 28 আর 20 দুটোকেই ভাগ যায় কত দিয়ে, 4 দিয়ে, 4 7 4 5 20, ঠিক আছে, 4 দিয়ে দুটোকেই ভাগ যায়, মানে কমন যায় 4, তাহলে 4 বাদ দিলে এখানে কত থাকছে, 4 7 8 7, সেটা দিয়ে এখানে গুণ করো, আর এই 20 কে 4 দিয়ে ভাগ করলে কত 5, সেটা দিয়ে এটাকে গুণ করো, তাহলেই দেখো দুটো ইকুয়াল হয়ে গেছে। ঠিক আছে, এটা হয়ে গেছে 140, এটাও 5 8 140। এবার এটাকে যখন 5 দিয়ে গুণ করেছি, অনুপাতের নিয়ম একটা পদকে গুণ করলে উভয় পদকে সেম সংখ্যা দিয়ে গুণ করতে হয়, তাহলে এটাকেও 7 দিয়ে গুণ। তাহলে আমরা এখান থেকে ওইদিকে জায়গা নেই বলে আমরা এই পাশে চলে আসি। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে 5 17 85 দেখো 140 হলো, আর এটা হয়ে যাবে দেখো 7 13 91 140। তাহলে কি বলেছিল, ছোট সংখ্যাটার সঙ্গে এটার সঙ্গে 6 যোগ করা হয়েছে, 6 যোগ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 85 থেকে বেড়ে এটা কত হয়েছে, 6 ইউনিট বেড়েছে, 6 ইউনিট বেড়েছে। এটা তো ফিক্সড, এটা সেম ছিল, সেমই আছে, দুটোকে সেম করে দিয়েছি, এটা সেম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটার উপর লক্ষ্য করো, 85 থেকে 91 6 ইউনিট বেড়েছে। আমরা বলছি প্রশ্নে বলেছে না 6 যোগ করা হয়েছে, তাহলে এই 6 ইউনিটের ভ্যালুই হচ্ছে কত 6, তাহলে 1 ইউনিটের ভ্যালু 1। ঠিক আছে, আমাকে কি চাইছিল, তবে বৃহত্তম সংখ্যাটি কত, বৃহত্তম সংখ্যা এই দুটোর মধ্যে রেশিও কোনটা ছিল 140। এই অনুপাতে কাজ হয়ে গেছে, অনুপাতটাকে আমরা সংশোধন করে নিয়েছি, এটা মানে ওটা আর কোনো কাজে লাগবে না, যা করতে হবে এটা দিয়ে। তাহলে আমাদের 140 এর ভ্যালু কত, 140 গুণ 1 মানে 140ই তোমার ফাইনালি অ্যান্সার। অপশনে তাকাও, অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? একটু ভালো করে এগুলো শিখে নাও, অনেক জায়গায় এই ট্রিক্স গুলো কাজে লাগবে। চলো নেক্সট। রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের সংখ্যার অনুপাত এত, যদি এবছর বইমেলায় মধু আরো 6টি গল্পের বই সংগ্রহ করে, তবে তাদের বইয়ের নতুন অনুপাত কত হবে? নতুন অনুপাত হয় 1:3। তবে রবি ও মধুর সংগ্রহে প্রথমে কয়টি করে বই ছিল? ঠিক আছে, দেখো এখানে রবি আর মধু, রবি হচ্ছে এই প্রথমটা রবি আর মধু হচ্ছে এটা 3। ঠিক আছে, এবার এদের দুজনের মধ্যে মধু কিন্তু গল্পের বই সংগ্রহ করেছে আর রবিটা কিন্তু চেঞ্জ হয়নি, তাহলে রবির দুটোই সেম থাকার কথা, এখানে সেম নেই। তাহলে এটা আমরা আগের নিয়মে করতে পারবো, কিন্তু একটু অপশন টেস্টে আমরা সবসময় অপশন টেস্টটাকে আগে প্রাধান্য দেব। ঠিক আছে, অপশন টেস্টে যদি হয়ে যায় অন্য ঝামেলায় আমরা যাব না। তো অপশনে কি বলছে, 2:3 অনুপাতে ছিল, তাহলে এদের কাছে প্রথমে যে গল্পের বইগুলো ছিল, রবিরটা 2 এর গুণিতক আর এটা 3 এর গুণিতক। দেখো 2 এর গুণিতক আর 3 এর গুণিতক কোনটায় আছে, 2 এর গুণিতক এটা আছে, কিন্তু এটা 3 এর গুণিতক না, মানে এটা হবে না। এটা 2 এর গুণিতক, এটা 3 এর গুণিতক, এটা হতে পারে। আচ্ছা, এটা 2 এর গুণিতক, এটা 3 এর গুণিতক না, মানে এটা হবে না। এটা 2 এর গুণিতক, এটা 3 এর গুণিতক না, মানে এটা হবে না। তার মানে অপশন বি এখানে আমার কারেক্ট অ্যান্সার অপশন টেস্টে হয়ে গেল। এবার যদি তুমি ডিটেলসে করো যে রবি ইস টু মধু
কি ছিল 2:3 ছিল। পরে কে কে অ্যাড করেছে? মধু, আরো 6টি। মধুরটা অ্যাড হয়েছে কটা? 6টা। তার ফলে নতুন অনুপাত 1:3, 1:3। তাহলে রবি তো চেঞ্জ করেনি, রবি ফিক্স, তাহলে 2, এখানেও 2 হতে হবে। তাহলে এটাকে 2 বানাতে হলে এটাকেও 2 দিয়ে গুণ, এটাকেও 2 দিয়ে গুণ, তাহলে এটা হয়ে গেল 2 অক্ষে 2, এটা হয়ে গেল 6। মানে এই রেশিওটা কাটা, এর আর কোনো কাজ নেই। তাহলে দেখবো যে 3 থেকে 6 কত ইউনিট বেড়েছে? 3 ইউনিট। আমরা বলছি 3 ইউনিট বেড়েছে, ওরা বলছে না 6টা বই সংগ্রহ হয়েছে। তাহলে 3 ইউনিটের ভ্যালুই হচ্ছে 6, 3 ইউনিটের ভ্যালু 6। তাহলে 1 ইউনিটের ভ্যালু অবশ্যই 2। 1 ইউনিটের ভ্যালু যদি 2 হয়, তাহলে রবির কাছে 2 ইউনিট মানে 2 গুণ 2 মানে 4টে ছিল, 3 গুণ 2 মানে 6টা ছিল মধুর কাছে। তাহলে 4 আর 6, এটা হয়ে গেল রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো, এক ব্যক্তি 25% লাভে দ্রব্য বিক্রি করে যদি সে দ্রব্যটি 900 টাকা কমে কিনে 900 টাকা কমে বিক্রি করে। দেখো দুজনেরই দুবারই দুদিক থেকেই কেনা দাম এবং বেচা দাম দুটোই 900 করে কমেছে, তার মানে সেম, প্রত্যেকটাকে সেম কমানো হয়েছে। তবে আরো কি বলছে, আরো তার 5% বেশি লাভ হতো। ঠিক আছে, মানে আগে যা লাভ হতো 25%, এখানে 5% বেশি, মানে 25 প্লাস 5, এখানে অ্যাকচুয়ালি 30% লাভ হয়। ঠিক আছে, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো এটা কিভাবে অঙ্ক করি আমরা। 25% লাভ মানে 25% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4, মানে 4এ 1 লাভ, মানে সিপি যদি 4 হয় তাহলে এসপি অবশ্যই কত? 5। বোঝা গেল? 25% লাভের অর্থ এটা। আর পরে লাভ হচ্ছে 30%। 30% মানে 3/10, 3/10 মানে 10 টাকায় কিনে 13 টাকায় বিক্রি, মানে 10:13। ঠিক আছে, এইবার এটা কমেছে কত? এটাও কমেছে 900, ওটাও কমেছে 900, দুটোই 900 করে কমেছে। তাহলে সেম ডিফারেন্স, সেম এটা প্রত্যেকটাই কত করে কমেছে? 900 টাকা করে কমেছে, এটাও 900 কমেছে, তাই না? তাহলে আমরা জানি সেম ডিফারেন্স হলে, সেম একই পরিমাণে যদি কমে বাড়ে, তাহলে আমাদের ডাইরেক্ট মেথড রয়েছে কি না, যেটা বের করব। কোনটা বের করব? এক্ষেত্রে দ্রব্যটির ক্রয় মূল্য সিপি, তার মানে সিপি মানে 4 ইউনিটের ভ্যালু। তাহলে 4 গুণ কত করে কমেছে? না 900 করে কমেছে, গ্যাপটা হচ্ছে 900 করে গুণ পরে যে অনুপাতটা তৈরি হয়েছিল 10:13, ডিফারেন্স কত? 3, তাহলে সেটা গুণ নিচে কত? এই কোনাকুনি গুণ 4 × 52 আর 5×10 = 50, 52 আর 50 এর ডিফারেন্স কত? 2, 2 নিচে দিয়ে দাও, কাটো, 2 2 4, তাহলে 9 2 18, 3 18 5400, 5400 টাকা তোমার কিন্তু দ্রব্যটার ক্রয় মূল্য। অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। এইবার ঘটনাটা যদি এটা 900 টাকা কম আর এটা ধরো 1000 টাকা কম বা বেশি, এরকম যদি আলাদা হতো, তখন আমরা তোমাদের দেখো একটা ডাবল ক্রস মেথড শিখেছি, এরকম নিচে নিচে লিখে ডাবল ক্রস মেথড, সেটা অ্যাপ্লাই করতে হতো। ঠিক আছে, তো এখানে যেহেতু সেম আছে দুটোই 900 করে, তাহলে আমরা এই মেথডে করে ফেলতে পারলাম সিপি। ঠিক আছে, এটা সিপি বেরিয়ে গেল। চলো নেক্সট।